নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ এবং ডিলিমিটেশন করা এবং এই আসন সংরক্ষণ এবং মহিলাদের জন্য সংরক্ষণ যেটা 2011 সেন্সাসকে ধরেই করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছিল, তাহলে 2029 লোকসভা নির্বাচনেই সেটা লাগু হতো। সংসদের আসন সংখ্যা বেড়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে যদি আপনি ধরতেন 850টা হতো। তো সেই বিলটি সরকার পাশ করাতে পারেনি। বিরোধীরা বলছেন তাদের নাকি বিরাট জয়। সংখ্যাতত্ত্বের বিচারে 2/3 মেজরিটি দরকার ছিল লোকসভায়। এনডিএর তো সেটা নেই, কিন্তু এনডিএর ঘর ভাঙেনি, বিরোধীদের ঘরও ভাঙেনি এবং এনডিএর যারা ম্যানেজার তারা বিরোধীদের ঘর ভাঙানোর চেষ্টাও করেননি। তামিলনাড়ু পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে একটা কৌশল ছিল কেন্দ্রীয় সরকারের যে এই বিল তারা যদি পাশ করাতে পারতেন তার পূর্ণ কৃতিত্ব নিতেন তারা, কিন্তু পাশ করাতে পারেননি। এখন এই পাশ না করানোর দায়টা তারা কিন্তু বিরোধীদের ঘাড়ে ঠেলে দেবেন, যে বিরোধীরা সম্মিলিতভাবে একটা ঐতিহাসিক বিলকে পাশ করাতে দেয়নি। এখন অনেকে বলছেন যে নারী সংরক্ষণের বিষয়টা থাকলে আমরা সমর্থন করতাম, এর সঙ্গে ডিলিমিটেশন কেন? দেশের মানচিত্র বদলের পরিকল্পনা হচ্ছে। ডিলিমিটেশন অতীতেও হয়েছে। একটা ডিলিমিটেশন কমিশন হবে, সেই কমিশন সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ডিলিমিটেশন কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। তা এটায় সরকারের তো কোনো ক্ষয়ক্ষতি কিছু নেই, লাভ লোকসানও কিছু নেই, কোনো লোকসানই হয়নি। বিল পাশ না করার দায়ভার তারা বিরোধীদের কাঁধে চাপিয়ে হাত ঝেড়ে ফেলবে। এটা নিয়ে এমন একটা ঢক্কানি নাদ তথাকথিত ওই ইকোসিস্টেমের সেকু মাকু ইকোসিস্টেম নাকি বিরাট বিপর্যয়ের মুখে পড়েছে মোদী সরকার। এই বলে না, অপদের গোবদে আনন্দ। জনাদেশ কেন্দ্রীয় সরকারের পক্ষে এনডিএ শিবিরের ভাঙন হয়নি। তারা আইএনডিআইএ ব্লককে ভাঙবার চেষ্টাও করেনি। যা প্রত্যেক শিবিরের যা যা শক্তি সেটা মোটামুটি অটুট ছিল, তবে সব সাংসদরা উপস্থিত থাকেনি। এতে কারো জয় পরাজয় দেখে দেওয়া ঠিক নয়। বরঞ্চ এনডিএ বা বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এতে তো ক্ষতি হলো না, বরঞ্চ এই ঐতিহাসিক বিল পাশ না করার দায়ভার তিনি বিরোধীদের কাঁধে চাপিয়ে দিতে পারবেন। যাই হোক, আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা সাহায্য পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আজকে আমি আমার এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি যে কলকাতার আশেপাশের কেন্দ্রগুলোতে এবার কি ধরনের ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে কতগুলো তথ্য আপনাদের জানাই। আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে বলবো যাতে আপনাদের সুবিধা হয়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে বিধানসভায় মোট আসন আছে 91টি। গত লোকসভা নির্বাচনকে যদি আপনি মাপকাঠি ধরেন, তৃণমূল এগিয়ে আছে 81টি আসনে, বিজেপি 10টি আসনে। এসআইআর এর আগে এই 91টি কেন্দ্রে মোট ভোটার ছিল 2,34,50,96,096। 4, এই 91টি কেন্দ্রে মোট নাম বাতিল হয়েছে 36,44,270টি। 5, প্রতিটি কেন্দ্রে গড়ে বাতিল হয়েছে 40,000 নাম। 6, রাজ্যের কতগুলি কেন্দ্রে প্রার্থীদের জয়ের ব্যবধানের থেকে বাতিল হওয়া নামের সংখ্যা বেশি?
অর্থাৎ প্রার্থীরা যে মার্জিনে জিতেছিলেন সেই মার্জিনের থেকে বাতিল হওয়া ভোটারদের সংখ্যা কতগুলো আসনে বেশি? মোট 190টি আসনে। এই 190টি আসনের মধ্যে আমি লোকসভা নির্বাচনকে ভিত্তি করে বলছি, লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলকে মাপকাঠি ধরে এই 190টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 111টি আসনে, বিজেপি জিতেছিল 68টি আসনে, মানে জিতেছিল বিধানসভা ভিত্তিক, বাম ও কংগ্রেস এগিয়েছিল 11টি আসনে। সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু, মানে তাদের সংখ্যা ধরুন 70-75%, এরকম নির্বাচনী কেন্দ্র আছে রাজ্যে 74টি। 2021-এ কি হয়েছিল? এই 74টি কেন্দ্রের মধ্যে 73টি কেন্দ্রে জিতেছিল তৃণমূল, একমাত্র ব্যতিক্রম ভাঙড়, সেখানে জিতেছিল আইএসএফ। কিন্তু লোকসভা নির্বাচনকে প্রেক্ষিত ধরলে ওই 74টি কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়ে আছে 54টি আসনে, বাম কংগ্রেস এগিয়ে আছে 12টি আসনে, আর বিজেপি 8টি আসনে। তার মানে বিধানসভা নির্বাচনে যে 74টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে, তার মধ্যে 73টি আসনে তৃণমূল এগিয়েছিল, 2024-এ তাদের সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 54-তে, মানে 19টি আসনের ক্ষতি 24-এর লোকসভা নির্বাচনকে। ধরুন দু একটা কেন্দ্রের উদাহরণ দিই। মুর্শিদাবাদ জেলা, হুমায়ুনের সেই বিখ্যাত মন্তব্য, আমরা 70 ওরা 30, ভাগীরথীর জলে চোবাতে পারি। সেই রঘুনাথগঞ্জ ধরুন 78% মুসলমান। লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়েছিল রাজর্থীর মেজরিটি 1004, জলঙ্গি, সেখানে মুসলমান সংখ্যা মোট ভোটারদের 72%, সেখানে তৃণমূল এগিয়েছিল ওই 3-3.5 ভোটে। আবার জঙ্গিপুর, যেখানে মুসলমান ভোটার 51%, সেখানে বিজেপি এগিয়েছিল 6-7 হাজার ভোটে। আমি এগুলো কেন বলছি জানেন? যে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট পেয়েছিল তৃণমূল 2021-এ। তাই বাম কংগ্রেস কেউ খাতা খুলতে পারেনি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে। কিন্তু ফলাফল 2024-এই অনেকটা বদলেছে। সেখানে বাম কংগ্রেস একসাথে ছিল, এবার হুমায়ুন এসছে, দক্ষিণবঙ্গে আইএসএফ, অর্থাৎ একেবারে একচ্ছত্র মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে, এটা এবার না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি না ওই শীতলকুচির মতো কোনো ঘটনা ঘটে এবং বিজেপির নেতারা যেভাবে আস্ফালন শুরু করেছিলেন, মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের ছাতার তলায় জড়ো হয়েছিলেন। এবার সেই সম্ভাবনা নেই বললেই চলে, যদিও না আঁচালে বিশ্বাস নেই। হ্যাঁ, মুসলমানরা এবারও কনসলিডেট করবেন। মুর্শিদাবাদ, মালদায় অনেক জায়গায় তারা কংগ্রেসের পিছনে করবেন, দু একটি জায়গায় হুমায়ুনের পক্ষে করবেন। মুর্শিদাবাদে অনেক জায়গায় বাম কংগ্রেস লড়াই হবে, তৃণমূল থার্ড হবে। দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে, মানে দক্ষিণ 24 ধরুন, বেশিরভাগ আসনে তৃণমূলের পক্ষে সংখ্যালঘুরা দাঁড়াবেন, কিন্তু বেশ কয়েকটি আসনে সংখ্যালঘুরা আইএসএফের পক্ষেও দাঁড়াবেন। আইএসএফ সিপিএম এর জোট দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বেশ কয়েকটি আসনে শাসককে বেগ দেবে। তাহলে উত্তর, দক্ষিণ, কলকাতা, হাওড়া, এই যে 91টি আসন আছে, তাহলে লোকসভা নির্বাচনকে আপনি যদি একটা মাপকাঠি ধরেন, 81টা আসনে এগিয়েছিল তৃণমূল, 10টি আসনে বিজেপি। এসআইআর এর আগে আরেকবার বলছি, এই 91টি কেন্দ্রে সম্মিলিত ভোটার ছিলেন 2,34,50,096। এসআইআর এর পরে
এই 91টি কেন্দ্রে বাতিল হয়েছে 36,44,270টি নাম, প্রতিটি কেন্দ্রেই গড় বাতিল প্রায় 40,000। এর ইম্প্যাক্ট তো পড়বে। তাহলে লোকসভায় আপনি 91টার মধ্যে 81টা বিধানসভা আসনে তৃণমূল এগিয়েছিল, কোনোভাবেই এসআইআর এর পরে সেই ফলাফলের পুনরাবৃত্তি করা শাসকের পক্ষে সম্ভব নয়। তাহলে 213 থেকে শাসকের আসন কমবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন প্রশ্ন কতটা কমবে? তৃণমূল নেতারা বলছেন 180 পাবো। দেখুন 250 থেকে 180-তে নেমেছেন, 213 থেকে 180 মানে ধরে নিলেন 33টা আসন কমে গেল। উত্তরবঙ্গে তৃণমূল একটা বিপর্যয়ের মুখে পড়ছে, এমনই খবর আসছে, একদম মাঠ পর্যায়ের খবর। বিজেপি 40 থেকে 42টা আসন পেতে পারে, ধরে নিন 40। কংগ্রেস পেতে পারে 6টি আসন, আর বাকি 8টি আসন যেতে পারে তৃণমূলের দখলে। তাহলে আগের বার তৃণমূল পেয়েছিল 24, এবার সেখান থেকে 15-16টা আসন বাদ গেল। মুর্শিদাবাদে 22টার মধ্যে তৃণমূল পেয়েছিল 2021-এ 20টি, 2টি বিজেপি। এবার তৃণমূলের আসন সংখ্যা 7-8-এ দাঁড়াবে মুর্শিদাবাদে। তাহলে কটা আসন কমলো? ধরুন 8টা পেল, এবার 20 থেকে 8, 12টা কমলো। উত্তরবঙ্গে কমলো 16টা, 16, 12, 28, এখানেই তো 28টা। এবার কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এখানে অনেক চমকপ্রদ ফলাফল অপেক্ষা করে আছে। বিশেষ করে আমি উত্তর 24 পরগনার কথা বলবো। অনেকে অনেক রকম তত্ত্ব দিচ্ছেন না, মতুয়া ক্ষোভ, বিজেপির ক্ষতি হবে, অল্প বিস্তর ক্ষতি হবে, কিন্তু মোটামুটি মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপি তার জয়ের ধারা অব্যাহত রাখার সম্ভাবনা বেশি। তাদের বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা যেমন আছে, সন্নিহিত 2-1টা কেন্দ্রেও তার প্রভাব পড়বে। চমকপ্রদ ফলাফল হওয়ার সম্ভাবনা আছে উত্তর 24 পরগনা। একেবারে হাবড়া থেকে শুরু করুন আপনি, ওই হাবড়া ধরুন, তারপরে আপনি বারাসাত আসুন, বসিরহাটের একটা আসন, দমদম, উত্তর দমদম, বিধাননগর, পানিহাটি, খড়দা, কামারহাটি। তৃণমূল যা ভাবছে ফলাফল সেরকম হবে না। অনেক ঘাম ঝরাতে হবে জিততে গেলে। কয়েকশো ভোটের ব্যবধানে জয় পরাজয় নিষ্পত্তি হবে, এবং যেগুলো একেবারে কয়েকশো ভোটের ব্যবধানে জয় পরাজয় নিষ্পত্তি হবে তার সবকটাই তৃণমূল জিতবে না। অনেক অপ্রত্যাশিত ফলাফল হবে দক্ষিণ 24 পরগনা। যেমন দেখুন, 2টো আসন তৃণমূল পাবে না বলে আমার ধারণা, আমি গ্রাউন্ড ফিডব্যাক বলছি, আমার ধারণা মিলতেও পারে না মিলতেও পারে। ভাঙড়, ক্যানিং পূর্ব, ওদিকে মিনাখা, আমডাঙ্গায় তৃণমূল চ্যালেঞ্জের মুখে পড়বে। পাথর প্রতিমা, রায়দিঘি, কুলপি, এই 3টে জায়গাতে বিজেপি লড়াই দেবে। তৃণমূল যেভাবে মানে 7 লাখি খোকা যেভাবে এত ভোটে জিতেছিলেন, তার কেন্দ্রগুলোতে হয়তো তৃণমূলই জিতবে, কিন্তু ব্যবধান অনেক কমে যাবে। হাওড়াতেও চমকপ্রদ ফল প্রত্যাশা করছে, যদিও রুরাল হাওড়ায় তৃণমূলের আধিপত্য মোটের উপর বজায় থাকবে, কিন্তু আরবান হাওড়ায় আগের মতো ফলাফল হবে না। মানে হাওড়াতে এবার পদ্মফুল ফুটবেই ফুটবে, এর কোনো ব্যতিক্রম হবে না। আর কলকাতা,
কলকাতা তো 2011 সাল থেকে তৃণমূলের ঘাঁটি হিসাবে পরিচিত, প্রত্যেকে জিতেছেন যারাই দাঁড়িয়েছেন। এবার কলকাতার মানুষের একটা বড় অংশ শাসকের থেকে মুখ ফেরাবে, লিখে রাখুন, মুখ ফেরাবে। দক্ষিণ কলকাতাতেও ফেরাবে, উত্তর কলকাতাতেও ফেরাবে। 11টি আসনের মধ্যে কোনো আসন সহজে জিতবে না তৃণমূল, এমনকি বন্দর আসনেও জিতবে না সহজে, এন্টালি আসনেও সহজে জিতবে না। প্রত্যেকটা আসনে তুল্যমূল্য লড়াই হবে এবং 11-0 ফলাফল কলকাতায় হবে না তৃণমূলের পক্ষে। হতে পারে সেটা 7-4 হলো, বিজেপি 7, তৃণমূল 4, হতে পারে বিজেপি 6, তৃণমূল 5, হতে পারে তৃণমূল 6, বিজেপি 5। এই পারমুটেশন কম্বিনেশনের মধ্যেই হবে। 11-0 কোনো অবস্থাতে হবে না 2026-এ। তাহলে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে যে 91টা আসন আছে, লোকসভা নির্বাচনকে ভিত্তি ধরলে তৃণমূল এগিয়েছিল 81টি আসনে, বিজেপি 10টি। এবার কিন্তু ওই 81টি আসন লোকসভা নিরিখে তৃণমূলের পক্ষে ধরে রাখা কার্যত অসম্ভব। অনেক আসন তাদের হারাতে হবে এই 91টা আসনের মধ্যে। তাই শাসক বলছেন না 180 আমরা পাবো, এই যেমন বামেরা বলেছিলেন। অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছে, 235 থেকে আমাদের 70টা কমে যাবে, 75টা কমে যাবে, 160 আমরা সরকার তৈরি করবই। ফলাফল কি হয়েছিল? 61তে থেমে গেছিল বামেরা। শুনুন, পশ্চিমবঙ্গের মানুষ সেই 67-69 ছেড়ে দিন, তারপরে কখনো ফ্র্যাকচার্ড ভার্ডিক্ট দেয়নি, এবারও দেবে না বলে আমার বিশ্বাস। এবারও মেজরিটি দেবে, যেই সরকার করুক কমফর্টেবল মেজরিটি থাকবে। এই যে অঙ্ক আমি বললাম, এই অঙ্কের 1-2% এদিক ওদিক হতে পারে, তার বাইরে কিছু হবে না। 180 তৃণমূলের পাওয়া সম্ভব নয়। যদি টাইট ওয়ে তৃণমূল সরকার করেও সেটা ওই 150-51 এই রেঞ্জে থাকবে। বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে 130-35 নিয়ে। তবে এটা কমফোর্টেবল মেজরিটি নয়। পশ্চিমবঙ্গের মানুষ তো এরকম ভার্ডিক্ট দেয় না। হতে পারে সম্পূর্ণ ঘুরে গেল খেলা, 2011-র পুনরাবৃত্তি হলো 2026-এ। 11তে কেউ ভাবতে পারেননি শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য হারবেন, রায়দিঘিতে কান্তি গাঙ্গুলি হারবেন, যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্য হারবেন। 15 বছর আগের কথা, খুব বেশি দিন নয়। খুব পুরনো কথা হলে অনেক সময় স্মৃতি বিশ্বাসঘাতকতা করে, কিন্তু যারা রাজনীতি করেন বা আমরা যারা রাজনীতির খবরাখবর রাখি, 15 বছর আগেকার ঘটনা আমাদের সামনে জলজল করে রয়েছে। ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। দেখা যাক 4 মে জনদেবতা কি রায় দেন পশ্চিমবঙ্গের নির্বাচনে।